হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রায়তওয়ারি বন্দোবস্ত নিয়ে। ঠিক আছে, তো আগের ক্লাসে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব কি রায়তওয়ারি বন্দোবস্ত নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের একাধিক ভুল ত্রুটি দেখা দেয়, তো যা নিষ্পত্তি করার জন্য পরবর্তীকালে এই রায়তওয়ারি বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করা হয়েছিল। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে মাদ্রাজ বোম্বাই প্রেসিডেন্সির রায়তদের সঙ্গে ক্যাপ্টেন রিড, টমাস মনরো প্রমুখ সুদক্ষ রাজস্ব বিভাগীয় কর্মচারীরা সরাসরি যে ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন তা রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। ঠিক আছে, বা বলা যায় যে 1820 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1820 খ্রিস্টাব্দে হচ্ছে যে ক্যাপ্টেন রিড, তারপরে টমাস মুনরো প্রমুখ, ঠিক আছে, প্রমুখ রাজস্ব বিভাগীয় কর্মচারীরা যে হচ্ছে যে ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন বা রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন তা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। ঠিক আছে, তো কত সালে প্রবর্তিত হয়েছিল সেটা তোমাদের একটু মনে রাখতে হবে যে 1820 খ্রিস্টাব্দে। এবং এই বন্দোবস্ত কোথায় প্রচলিত ছিল? মূলত মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে। ঠিক আছে, এছাড়া কে প্রবর্তন করেছিল? ক্যাপ্টেন রিড এবং টমাস মুনরো সহ আরো বেশ কয়েকজন রাজস্ব বিভাগীয় কর্মচারী। ঠিক আছে, তো 1820 খ্রিস্টাব্দের এই বন্দোবস্ত কি নামে পরিচিত? রায়তওয়ারি বন্দোবস্ত। ঠিক আছে, তো দেখো এই বন্দোবস্ত অনুযায়ী কোন কোন কার্যাবলী নির্ধারিত করা হয়েছিল বা এর বৈশিষ্ট্যগুলি কি ছিল। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে প্রথমতম, প্রতিটি রায়ত তার চাষের জমির মালিক হিসেবে গণ্য হবে, ঠিক হয়। রায়ত অর্থাৎ কে? কৃষক। ঠিক আছে, রায়ত অর্থাৎ কৃষক। ঠিক আছে, তো প্রতিটি কৃষক নিজের জমির মালিকানা নিজেই হবে। ঠিক আছে, এটা নির্ধারণ করা হয় এই ব্যবস্থায়। ঠিক আছে, তারপরে দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে যে নির্দিষ্ট জমি ছাড়াও অন্য কোনো জমি চাষ করলে রায়তকে জমির সমতুল্য ভূমি রাজস্ব দিতে হবে। তো একজন কৃষক তার যে পরিমাণ জমি তার চেয়েও বা তার বাইরেও কোনো জমি যদি সে চাষ করতে চায় তাহলে সেই বাড়তি জমির সমতুল্য তাকে কি দিতে হবে? ভূমি রাজস্ব দিতে হবে, এটাও নির্ধারণ করা হয়। এবং তৃতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে যে রায়তদের হচ্ছে যে ভূমি রাজস্বের পরিবর্তন হবে না, ভূমি রাজস্ব হবে কি ফিক্সড। ঠিক আছে, তো একজন কৃষকের ওপর যে পরিমাণ রাজস্ব নির্ধারণ করা হয়েছে সেই পরিমাণ রাজস্বই থাকবে। ঠিক আছে, একদম ফিক্সড রাজস্ব থাকবে, তার পরিবর্তন করা হবে না বা রাজস্বের পরিমাণ পরিবর্তন হবে না। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে আবার বলা হয়েছে তবে পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করলে রাজস্বের পরিবর্তন হবে। কিন্তু একজন কৃষক যদি হচ্ছে যে পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করে দেয়, ঠিক আছে, বা চাষযোগ্য করে তোলে, তাহলে তার কাছ থেকে কিন্তু কম রাজস্ব হচ্ছে যে আদায় করা হবে। তারপরে দেখো চতুর্থতমের ক্ষেত্রে বলা হয়েছে যে 20 অথবা 30 বছর অন্তর ভূমি রাজস্ব বাড়ানো যাবে। কত বছর অন্তর? 20 বা 30 বছর অন্তর রাজস্ব বাড়ানো যাবে। ঠিক আছে, তারপরে দেখো পঞ্চমতমের ক্ষেত্রে বলা হয়েছে যে এই বন্দোবস্তের জন্য রায়তকে কোনো বাড়তি রাজস্ব বা
আয়াব দিতে হবে না। তারপরে ষষ্ঠতমের ক্ষেত্রে বলা হয়েছে যে ভূমি রাজস্বের হার উৎপন্ন ফসলের 1/3 হিসেবে ধার্য করা হবে। ঠিক আছে, তো দেখো একাধিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই বন্দোবস্ত কাদের সাথে করা হতো, সরাসরি রায়তদের সাথে অর্থাৎ কৃষকদের সাথে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা জমিদার ছিল না এই বন্দোবস্তে। ঠিক আছে, রায়তওয়ারি বন্দোবস্তে রায়ত অর্থাৎ কি কৃষক, তো সরাসরি কৃষকদের সাথে বন্দোবস্ত করা হয়েছিল এবং কৃষকরাই নিজের জমির মালিক হিসেবে গণ্য হতো। নির্দিষ্ট পরিমাণ রাজস্ব তাদের দিতে হতো এবং রাজস্ব হিসেবে তাদের কি 1/3 রাজস্ব দিতে হতো উৎপন্ন ফসলের, কিন্তু এই রাজস্বের পরিমাণ ছিল ফিক্সড। ঠিক আছে, পরিবর্তন হতো না, 20 বা 30 বছর অন্তর অন্তর এই রাজস্ব পরিবর্তন হতো। ঠিক আছে, এছাড়া বলা যায় যে তারা পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করলে রাজস্বের পরিমাণ কম নেওয়া হতো। ঠিক আছে, বা কম পরিমাণ রাজস্ব তাদের কাছ থেকে আদায় করা হতো। তো এই গেল রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে। ঠিক আছে, রায়তওয়ারি বন্দোবস্ত কি, এর একাধিক বৈশিষ্ট্য নিয়ে। তারপরে দেখো পরিশেষে বলা হয়েছে যে কিন্তু বন্দোবস্তর শর্তাবলী বাস্তবে মানা হয়নি। রায়তদের কষ্টের শেষ ছিল না। ছোট বড় জমিদাররা রায়তদের কাছ থেকে জোরপূর্বক রাজস্ব আদায় করতে থাকে এবং চাষি জমির প্রকৃত মালিক হয়ে উঠতে পারেনি। ঠিক আছে, ফলে মাঝে মধ্যে দাঙ্গা হাঙ্গামা ঘটতো। তো বলা হয়েছে যে এই বন্দোবস্ত সরাসরি রায়তদের সাথে করা হলো, কিন্তু প্রকৃতপক্ষে এই বন্দোবস্ত কার্যকর হয়নি। ঠিক আছে, প্রকৃতপক্ষে এই বন্দোবস্ত হচ্ছে যে কার্যকর হয়নি এবং হচ্ছে যে কৃষকরা জমির মালিক হয়ে উঠতে পারেনি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয় যে রায়তওয়ারি বন্দোবস্ত কি, তার একাধিক বৈশিষ্ট্য নিয়ে। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।